আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কি কি আলোচনা করতেছিলাম মনে আছে কারো? জাস্ট সামারি। লাস্ট ক্লাসে আমরা স্পিড কন্ট্রোল অফ ইন্ডাকশন মোটর এই টপিকটা পড়তেছিলাম, যে আমরা ইন্ডাকশন মোটরের স্পিড কিভাবে কন্ট্রোল করতে পারি। দুইটা টেকনিকের কথা আলোচনা করছিলাম, যে সিনক্রোনাস স্পিড কন্ট্রোল করে ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোল করা যায়, অথবা তোমার স্লিপটাকে ভ্যারি করে স্পিড কন্ট্রোল করা যায়। সো আবার বলছিলাম যে সিনক্রোনাস স্পিডটাকে আমরা কিভাবে ভ্যারি করতে পারি। তো এখানে হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি অথবা নাম্বার অফ পোল ভ্যারি করে আমরা সেই কাজটা করতে পারি। ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করেও স্পিডটাকে কন্ট্রোল করতে পারি, অথবা পোল চেঞ্জ করেও স্পিডটাকে কন্ট্রোল করতে পারি। সো দেন আস্তে আস্তে আমরা মানে ভিতরে ঢুকতেছিলাম যে পোল চেঞ্জিং মেথড, এটা আবার দুইটা ভাগে আমরা ভাগ করছি, যে দুইটা মেথড আছে এখানে, মেথড অফ কনসিকুয়েন্ট পোলস আর একটা হচ্ছে মাল্টিপল স্ট্র্যাটেজি। তো মেথড অফ কনসিকুয়েন্ট পোলসে আমরা দেখছি যে এইখানে আমরা এই ইনপুট কারেন্টের যে ওরিয়েন্টেশন, মানে তোমার যেই স্ট্যাটর যে কয়েল আছে, সেই কয়েলের মধ্যে যে বাইরে থেকে যে তুমি ইলেকট্রিক্যাল সাপ্লাই দিচ্ছ, যার কারণে তোমার কারেন্ট ফ্লো হচ্ছে, তো এই কারেন্টের যে ওরিয়েন্টেশন সেটা যদি আমরা চেঞ্জ করে দিই, তাহলে আমরা দেখছি যে আমরা 2 পোল একটা মেশিন থেকে 4 পোলের একটা মেশিন, একটা কি বলে 4 পোলের একটা মেশিন তৈরি করতে পারতেছি। দ্যাট মিন্স হচ্ছে তোমার এইখানে যে দুইটা পোলের ইলেকট্রোম্যাগনেট তৈরি হয়েছিল স্ট্যাটর সার্কিটে, আর হচ্ছে এখানে আমরা দেখছি যে কারেন্টের ওরিয়েন্টেশন চেঞ্জ করলে কিভাবে পোল চেঞ্জ হয়ে যায়। তো দুইটা থেকে চারটা পোল কিভাবে চেঞ্জ হয়। সো এখানে আমরা বলছি যে আরো কিছু কনসিডারেশন ছিল, যে আমাদের লো পিচ হইতে হবে, আর ডিসঅ্যাডভান্টেজ কিছু ছিল, যে এটা জাস্ট তোমার সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে স্পিডটাকে আমরা 2:1 রেশিওতে কন্ট্রোল করতে পারবো, এর বাইরে কন্ট্রোল করতে পারবো। সেটা আসলে একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, সেই কথাগুলো বলছিলাম। আর বলছিলাম যে তোমার এই যে 2 পোল থেকে যে 4 পোল অপারেশনে আসলাম, তো এইখানে তোমার ম্যাক্সিমাম টর্ক, ইন্ডাকশন মোটরের যে ম্যাক্সিমাম টর্ক, সেইটার আবার তিনটা ক্যাটাগরি আছে। আমি চাইলে ম্যাক্সিমাম টর্কটাকে কনস্ট্যান্ট রাখতে পারি, অথবা আমি চাইলে তোমার এই টর্কটাকে আমি হাফ করে দিতে পারি, অথবা এটা টুয়াইস ইটস প্রিভিয়াস ভ্যালু। সো তিনটা ক্যাটাগরি ছিল। একটাকে বলা হচ্ছিল কনস্ট্যান্ট টর্ক কানেকশন, একটা ছিল স্কোয়ার ল টর্ক কানেকশন, যেটা ফ্যানে ইউজ হয়। সো ডায়াগ্রামে তোমরা ফ্যান টর্ক নামে সেটাকে দেখতে পাবা। আর একটা ছিল কনস্ট্যান্ট পাওয়ার, সো যেখানে টর্কটা তোমার প্রিভিয়াস ভ্যালু থেকে ডাবল হয়ে যায়। সেইখানে কিছু স্ট্যাটার কানেকশন ছিল, যে কিভাবে কিভাবে কানেক্ট করলে তোমার এই এই কার্ভটা কিভাবে আসে। ঠিক আছে, এই কথাগুলো বলা ছিল। হচ্ছে নেক্সট তোমার যেটা ছিল, যে লাইন ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করে কিভাবে কন্ট্রোল করা যায়। সো লাইন ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমাদের সব থেকে বড় যে জিনিসটা খেয়াল রাখতে বলছি তোমাদেরকে, যে এখানে সিনক্রোনাস স্পিড যেটা, সেটাকে আমরা নাম দিছি বেজ স্পিড। হ্যাঁ, রেটেড কন্ডিশনে যে স্পিডটা থাকবে ইন্ডাকশন মোটর। সো বেজ স্পিডের নিচে যদি তুমি আসতে চাও, স্পিড কন্ট্রোল করতে চাও বাই ভ্যারিং ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি, তাহলে তোমার ফ্রিকোয়েন্সি কমানোর সাথে সাথে তোমার, কারণ ফ্রিকোয়েন্সি কমালে তো তোমার সিনক্রোনাস স্পিডও কমবে, কারণ এটা উপরে আছে যদি তোমার ইকুয়েশন মনে থাকে। সো ফ্রিকোয়েন্সি কমায় কমায় যদি তুমি স্পিড কমাইতে চাও, তাহলে সেই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কমানোর সাথে সাথে তোমার ইনপুট ভোল্টেজের দিকেও নজর রাখতে হবে, যে ফ্রিকোয়েন্সি কমানোর সাথে সাথে ইনপুট ভোল্টেজটাকেও তোমার ডিক্রিজ করতে হবে। সো এই যে ইনপুট ভোল্টেজটাকে ডিক্রিজ করা, ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করার সাথে সাথে, এইটাকে আমরা বলতেছিলাম ডি রেটিং। যে ডি রেটিং আমাদের করতে হবে বেজ স্পিডের নিচে যদি আমি যাইতে চাই। সো এই ডি রেটিং কেন করতে হবে সেটার আবার একটা ব্যাখ্যা এখানে ছিল, যে তোমার এখানে যে ফ্লাক্সের ইকুয়েশন আমরা ডেভেলপ করছি, এখানে দেখাইছি যে তোমার যদি ভিএমটা যদি কনস্ট্যান্ট থাকে, এই যে ইকুয়েশন নাম্বার 757, সো নিচে যদি তুমি ফ্রিকোয়েন্সির ভ্যালু যদি মানে কমাও, তাহলে তোমার ফ্লাক্সটা অনেক বেড়ে যাবে। সো ধরো 10% ফ্রিকোয়েন্সি রিডিউস করছে, তাহলে তোমার ফ্লাক্সটাও 10% ইনক্রিজ হবে। তো এখানে আমরা যে একটা ম্যাগনেটাইজেশন কার্ভ দেখেছিলাম, যে 10% এটা যদি আনস্যাচুরেটেড রিজিয়ন হয়, তাহলে আমরা তো মোরলেস দেখছি আনস্যাচুরেটেড রিজিয়নে কার্ভটা লিনিয়ার থাকে, অলমোস্ট লিনিয়ার। সো 10% ইনক্রিজ খুব একটা ভালো চোখে পড়ে।
বাট যদি স্যাচুরেশন রিজিয়নে চলে যায়, স্যাচুরেশন রিজিয়নে যদি চলে যায় তাহলে তখন আমরা কি দেখছি, এটা যদি স্যাচুরেশন রিজিয়নে চলে যায় এই যে এখানে, সো এইখানে যদি তোমার 10% ইনক্রিজ হয় তাহলে যে এতটুকু যদি 10% হয় ইনক্রিজ, তাহলে তুমি দেখবা যে এইটা কোথায় আসে আর এই লাইনটা কোথায় চলে যায়। তো এইখান থেকে তোমার কিন্তু একটা বিশাল একটা তখন একটা তোমার ম্যাগনেটাইজিং কারেন্ট প্রয়োজন, রেদার দেন যদি তুমি এইখানে 10% কনসিডার, এইখানে 10% কনসিডার করলে যে, তো এই কথাটাই আর কি বইয়ে বলছে যে তোমার যদি আনস্যাচুরেটেড রিজিয়নে যদি তোমার ফ্লাক্সের ইনক্রিজ 10% হয়, ফ্লাক্সের ইনক্রিজ 10% হয়, তাহলে তোমার ম্যাগনেটাইজিং কারেন্টের বেশি ইনক্রিজ হচ্ছে। বাট স্যাচুরেশন রিজিয়নে তোমার ম্যাগনেটাইজিং কারেন্টের মানে 10% ইনক্রিজ অফ দি ফ্লাক্স তোমার ম্যাগনেটাইজিং কারেন্ট বেশি বাড়ায় দিবে, ঠিক আছে, মোর দেন 10% তখন হয়ে যাবে। সো আমাদের তো নরমাল অপারেটিং কন্ডিশনে আমার নিয়ার স্যাচুরেটেড রিজিয়নে আমরা থাকি, সো এটাকে আমাদের মানে কনসার্নে আনতে হবে। সো সেটাকে আনার জন্য আমরা যেটা করি যে এই ভিম্যাক্সটাকে তোমার ফ্রিকোয়েন্সি কমানোর সাথে সাথে আমরা এটাকে কমাই যাতে করে আমরা ফ্লাক্সটাকে কনস্ট্যান্ট রাখতে পারি। সেই কথাগুলো এখানে আলোচনা করছি। তারপরে এখানে তোমার কার্ভ দেখাইছি যে তাহলে কার্ভগুলো দেখতে কিরকম হয়। দেন হচ্ছে আমরা বলছি যে বেজ স্পিডের উপরে যদি যাই এখন, সো বেজ স্পিডের উপরে গেলে তোমরা ওই যে স্ট্যাটর ভোল্টেজটাকে আমরা কনস্ট্যান্ট রাখি, সো কনস্ট্যান্ট রাখতে সেখানে টর্কের ভ্যালু কমে যাবে। সো এইটা গ্রাফ দিয়ে আমরা দেখাইছি। দেন ফাইনালি বলছিলাম লাইন ভোল্টেজ কন্ট্রোল করে কিভাবে ইন্ডাকশন মোটর স্পিড কন্ট্রোল করা যায়। আর এখানে বলছিলাম যে আমি যত মানে যে যা খুশি তাই লাইন ভোল্টেজ ইনপুট হিসেবে দিতে পারবো, কারণ হচ্ছে এটার সাথে আমার টর্ক মিলে, সো এটা মানে নজরে রাখতে হবে। দেন ফাইনালি হচ্ছে তোমার ওই রোটর রেজিস্ট্যান্স নিয়ে কথা বলছিলাম, এটা তো অনেকবার ডিসকাস করা হয়েছে। তোমার ওই যে অন রোটরের ক্ষেত্রে বিশেষ করে এটা ইউজ হয় যে আমরা তোমার এই রেজিস্ট্যান্স কন্ট্রোল করে আমরা স্পিড কন্ট্রোল করতে পারি। বাট এই ক্ষেত্রে এফিসিয়েন্সির একটা ব্যাপার থাকে যে হাই টর্কের ক্ষেত্রে তোমার যখন রেজিস্ট্যান্স অনেক বেশি তখন তো স্টার্টিং টর্ক অনেক হাই, তো সেটা অনেক ভালো যে হেভি লোডের স্টার্টিং এর ক্ষেত্রে এটা অনেক ভালো। বাট হাই রেজিস্ট্যান্স হলে আবার এফিসিয়েন্সি ফল করে, ঠিক আছে। তো সেটাকে কিভাবে সার্কিট থেকে সরানো যায় সেই প্রসেসটা বিভিন্ন সময় আলোচনা করছি। তো এইগুলো ছিল আর কি লাস্ট ক্লাসের পড়াশোনা, একটা হেডস আপ দিলাম। তোমরা আবার তোমরা কেউ কেউ কে পড়ছো কে পড়ো নাই আসলে আমি জানি না, তো তাও ভাবলাম যে একটু আলাপ করি, ইন কেস যদি লাস্ট ক্লাসে থাকো আর এই ক্লাসে 5-10 মিনিট আলাপ করলে হয়তো মাথায়, ঠিক আছে। সো নেক্সট আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সার্কিট মডেল প্যারামিটারস গুলো বের করার চেষ্টা করব। দ্যাট মিন্স হচ্ছে আমরা ইন্ডাকশন মোটরের যে ইকুইভ্যালেন্ট সার্কিট দেখছি ওইখানে আমাদের যে বিভিন্ন প্যারামিটার ছিল, ইম্পর্টেন্ট বিভিন্ন প্যারামিটার যেগুলো ছিল সেগুলো আমরা বের করার চেষ্টা করব। সবই ইম্পর্টেন্ট। তোমার এখানে স্ট্যাটর একটা সার্কিট ছিল, রোটর একটা সার্কিট ছিল, দেন হচ্ছে তোমার স্ট্যাটর সার্কিটে স্ট্যাটর রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স, রোটর সার্কিটে রোটর রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স, ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্স। এই যে এই প্যারামিটারগুলো আমরা আস্তে আস্তে বের করার চেষ্টা করব। সো এগুলো জরুরি কেন? কারণ হচ্ছে আমাদের মানে আমরা যদি ইন্ডাকশন মোটরের যে ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা আছে সেইটা দিয়ে কিন্তু তুমি বুঝতে পারো যে তোমার লোড চেঞ্জ হইলে তোমার মোটরের রেসপন্স কি হবে, ঠিক আছে। সো লোড চেঞ্জ হইলে মোটরের রেসপন্স কি হবে, দেন হচ্ছে তোমার সেই যে তাহলে তোমার ইন্ডাকশন মোটরের যে ইকুইভ্যালেন্ট সার্কিট এইটা তো তাহলে গুরুত্ব আছে। সো ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে যেহেতু অনেক কিছু মানে চেক করা যায়, মোটরের রেসপন্স ভালো মানে কিরকম রেসপন্স করতেছে সেটা বের করা যায়। তো এই প্যারামিটার গুলাও তাহলে অনেক জরুরি, যে এটার মধ্যে যে যে প্যারামিটার গুলো আছে। তো এইখানে আমরা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে 3টা টেস্ট দেখব, ঠিক আছে। 3টা টেস্ট কি কি, যে একটাকে বলা হচ্ছে নো লোড টেস্ট, একটাকে বলা হচ্ছে ডিসি টেস্ট ফর স্ট্যাটর রেজিস্ট্যান্স, দ্যাট মিন্স হচ্ছে স্পেসিফিক্যালি স্ট্যাটর রেজিস্ট্যান্স বের করার জন্য এই টেস্টটা পারফর্ম করা হয়। আর একটা হচ্ছে লট রোটর টেস্ট, ঠিক আছে। 3টা টেস্টে আমরা ডিটেইলস দেখব, তাদের সার্কিট কিভাবে কানেক্ট করতে হয় সেটা দেখব, আর হচ্ছে তোমার নেসেসারি ইকুয়েশনস দেখব। পাশাপাশি সবগুলা টেস্টিং যখন দেখা শেষ হয়ে যাবে একটা ম্যাথ আমরা করব, বিশাল একটা ম্যাথ, যে ওইখানে তোমার ওই প্যারামিটার গুলো দেওয়া থাকবে ওই ট্রান্সফরমারের মতো। ট্রান্সফরমার যেরকম তোমার নো লোড টেস্ট, তারপর হচ্ছে ওপেন সার্কিট টেস্ট, তারপর হচ্ছে শর্ট সার্কিট টেস্ট যে প্যারামিটার গুলো দিয়ে দিছিল
এক্সাম্পলে সেরকম প্যারামিটার এখানে দেয়। তো তোমাদের হচ্ছে সেখান থেকে এই ইম্পর্টেন্ট প্যারামিটারগুলো বের করতে। তো সর্বপ্রথম আসো নো লোড টেস্ট। তো নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটা আসলে নো লোড কন্ডিশনের জন্য। দ্যাট মিন্স হচ্ছে তোমার ইন্ডাকশন মোটরকে তুমি ঘুরতে দিবা এবং তোমার কোনো লোড কানেক্টেড থাকবে না, সো ফ্রিলি ঘুরতে থাকবে। সো এখানে কোনো লোড নেই। তো যেহেতু কোনো লোড নাই, তার মানে বোঝা যাচ্ছে যে এখান থেকে আমরা আসলে কি কি মেজার করতে চাই। আমরা মেজার করতে চাই আমাদের রোটেশনাল লস, কারণ যেহেতু কোনো লোড নাই, সো তোমার মোটরটা যে ঘুরবে, সো তোমার যে পি কনভার্টেন্ট, দ্যাট মিন্স হচ্ছে তোমার কনভার্সন, যেটা তোমার ইলেকট্রিক্যাল টু মেকানিক্যাল কনভার্সন, এই পাওয়ারটাই কিন্তু তোমার রোটেশনাল লস হিসেবে তখন কাম হবে। ঠিক আছে, কারণ যেহেতু তোমার বাইরের কোনো লোডকে সাপ্লাই দিতে হচ্ছে না, সেটাকে বলা হচ্ছে নো লোড কন্ডিশন। পাশাপাশি হচ্ছে আমাদের ম্যাগনেটাইজিং কারেন্টও আমরা এখান থেকে বের করতে হবে। ঠিক আছে, সো এই দুইটা প্যারামিটার হচ্ছে আমাদের নো লোড টেস্ট থেকে আমরা বের করতে হবে। সো আমরা যদি ওয়াট মিটার, ভোল্ট মিটার আর তিনটা অ্যামিটারকে এমন ভাবে কানেক্ট করি যাতে করে তোমার ইন্ডাকশন মোটরটা ফ্রিলি মুভ করতে পারে, তাহলে সেই টেস্টিংটাকে আমরা নো লোড টেস্ট বলতে পারি। আর যেহেতু নো লোড টেস্ট, সো কোনো লোড নাই, তার মানে বুঝতেই পারতেছো যে এইটা তোমার নিয়ার সিনক্রোনাস স্পিডে ঘোরা শুরু করবে। সো এই ক্ষেত্রে কিন্তু স্লিপটা কিন্তু অনেক কম হবে। সো এখানে সেই কথাই বলছে যে তোমার P converted in this motor is consumed by mechanical losses and the slip of the motor is very small, possibly as small as 0.001, ঠিক আছে, or less, আরো কম। সো 0.001 এটা কিন্তু 1 divided by 1000 নাকি? হ্যাঁ, ঠিক আছে। সো এইটাও মাথায়। সো এই হচ্ছে তোমার সার্কিট, একটা ব্লক ডায়াগ্রাম, যে এখানে তোমার দেখাইছে যে কিভাবে নো লোড টেস্টটা পারফর্ম করছে। তো এখানে তোমার এই যে ওয়াট মিটার, ভোল্ট মিটার আর হচ্ছে তিনটা অ্যামিটার বসায়, তিনটা অ্যামিটার তিনটা লাইন কারেন্ট তোমাকে দিবে, মানে তিনটা ফেজের কারেন্ট দিবে, সেখান থেকে তুমি এভারেজ কারেন্ট সেটা বের করে নিতে পারো যে টোটাল লোড কারেন্ট কত। সো তিনটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, সো আমরা এখান থেকে কিন্তু লোড কারেন্ট এভারেজ করে বের করতে পারবো। আর হচ্ছে তোমার এখানে ওয়াট মিটার আছে, ওয়াট মিটার তো কিভাবে কানেক্ট করতে সেটা তোমরা জানি, যে যেহেতু এটা পাওয়ার মেজার করতেছে, সো তোমার এখানে দুইটা কয়েল থাকবে, একটাকে কারেন্ট কয়েল আর একটা হচ্ছে তোমার পটেনশিয়াল কয়েল। তো পটেনশিয়াল কয়েলটাকে আমরা এক পাশে লাগাবো আর কারেন্ট কয়েলটাকে আমরা সিরিজে লাগাবো। যদি এখান থেকে কত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু তোমার ওয়াট মিটারের নাম শুনলেই তোমরা বুঝবা যে এখানে ভিতরে দুইটা কয়েল আছে। তো কারেন্ট কয়েল দিয়ে কারেন্ট মেজার হবে, পটেনশিয়াল কয়েল দিয়ে পটেনশিয়াল মেজার হবে। দেন হচ্ছে তোমার ভিতরেই এটার এডিশন মানে মাল্টিপ্লিকেশন হয়ে তোমাকে পাওয়ারের রিডিংটা দিতে পারে। ঠিক আছে, আর ভোল্ট মিটার দিয়ে ভোল্টেজের রিডিংটা তুমি দেখতে পাচ্ছ। সো এইখানে হচ্ছে তোমার এই যে ইকুইভ্যালেন্ট সার্কিট, দেখো যে নো লোড টেস্টের ক্ষেত্রে সার্কিটগুলো কিভাবে চেঞ্জ হয়ে গেল প্যারামিটার। সো এই হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট সার্কিট ছিল অরিজিনাল যেটা। আর হচ্ছে তোমার নো লোড টেস্টের ক্ষেত্রে তাহলে এখানে অনেক কিছু চেঞ্জ হয়েছে। সো এখানে তোমরা যদি খেয়াল করো যে তোমার ওই ফ্রিকশন এন্ড উইন্ডেজ লস যেটা ছিল, দ্যাট মিন্স হচ্ছে আমরা তো এই যে এখানে R2 এর ক্ষেত্রে এই যে 1 মাইনাস এস ডিভাইডেড বাই এস। সো তোমার যেহেতু স্লিপ অনেক কম, সো এস এর ভ্যালু অনেক কম। সো এস এর ভ্যালু কম হইলে তোমার এই যে এই প্যারামিটারটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, দ্যাট মিন্স হচ্ছে মানে R2 থেকে এটা অনেক বড়, যেহেতু তোমার স্লিপের ভ্যালু অনেক কম। যেমন ধরো তোমার 1 মাইনাস 0.001 আর নিচে আবার ভাগ করছো তুমি 0.001। সো উপরে তোমার কি আসলো, পয়েন্ট কথা 999। সো এটা আবার তোমার ভাগ হচ্ছে 0.001। সো তোমার এই ক্ষেত্রে কিন্তু R2 এর মানে অরিজিনাল যে R2 এর ভ্যালু, তার থেকে কিন্তু তোমার এই যে R2 টাইমস 1 মাইনাস এস বাই এস, এই ভ্যালুটা অনেক বড় হবে। তো এই কথাটাই আর কি বলছে যে মাছ গ্রেটার। সিমিলারলি এটা রিঅ্যাকট্যান্সের থেকে অনেক বড়। সো তাই যদি হয় তাহলে তোমার আমরা কিন্তু এই যে এই দুইটা প্যারামিটারকে আমরা নেগলেক্ট করতে পারবো। সো ওইটা নেগলেক্ট করা হয়েছে। ঠিক আছে, সো তোমার নেগলেক্ট করে তুমি ফাইনালি হয়তো বা এই যে এই সার্কিটটা তুমি পাই এইটা। আচ্ছা, এইখান থেকে আবার তোমার এই যে তোমার কি বল রোটরের যে কপার লস,
আর হচ্ছে ফ্রিকশন এন্ড উইন্ডেজ লস, এইগুলাকে একসাথে মার্জ করে তোমার ফাইনাল সার্কিটটা, এই যে ফ্রিকশন এন্ড উইন্ডেজ এন্ড তোমার কোর লস অফ দ্য রোটর, ঠিক আছে, এই তিনটাকে যদি তুমি মার্জ করো, এইটা আবার তোমার এই ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্সের থেকে অনেক বড়। সো ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্স কিন্তু তোমার তাহলে তার মানে এই ক্ষেত্রে অনেক কম। তাহলে ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্স কম মানে কি, তোমার হচ্ছে এই ম্যাগনেটাইজিং কারেন্টের ভ্যালু তার মানে বেশি, বোঝা যাচ্ছে, ঠিক আছে। সো এখানে বি পয়েন্টটা পড়ো, দ্য রেজাল্টিং মোটর ইকুইভ্যালেন্ট সার্কিট, note that at no load the motor's impedance is essentially the series combination of তোমার R1 X1 and হচ্ছে JXL, ওকে। সো তোমার যদি যেহেতু এই ভ্যালুটা অনেক কম, মানে অনেক কম, সো তুমি কিন্তু এই দুইটার প্যারালাল করলে কিন্তু তুমি এইটাই পাবে। ওই যে তোমার ব্যাপারটা হচ্ছে যে এরকম, যে তুমি যদি কথার কথা একটা 2 ওহম রেজিস্টর আর তার সাথে যদি ধরো কথার কথা 10 কে একটা রেজিস্টরে যদি প্যারালাল করো, তাহলে দেখবে যে তোমার এটা 2 ওহমের কাছাকাছি আসবে, ঠিক আছে। এই কারণে এই কথাটা বলছে যে তোমার দেখে মনে হবে যে আসলে এই এই তিনটা প্যারামিটারের সিরিজ কম্বিনেশন, এই দুইটা আর হচ্ছে তোমার এই যে এটা কি বুঝতে পারছো? স্যার। তো এইখান থেকে হচ্ছে আমরা এই যে এইখান থেকে তোমাদের এই যে কি বলে এটা যেহেতু যে তোমার স্ট্যাটর কারেন্ট এই যে I1, সো আমরা I1 এর ভ্যালু জানি, সো এখান থেকে আমরা স্ট্যাটর কপার লস বের করতে পারবো। আর হচ্ছে তোমার ইনপুট পাওয়ারটা হলে কার 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 সমান হবে, স্ট্যাটর কপার লস, কোর লস, ফ্রিকশন এন্ড উইন্ডেজ লস, আর হচ্ছে মিসেলেনিয়াস কোনো যদি লস থাকে। তো স্ট্যাটর কপার লসের তো ইকুয়েশন আমরা অলরেডি দেখলাম এইটা। আর হচ্ছে এই তিনটাকে আমরা একসাথে রোটেশনাল লস হিসেবে নামকরণ করব, এই যে নিচে, ঠিক আছে, রোটেশনাল লস। আর হচ্ছে ফাইনালি ইনপুট ইম্পিডেন্সটাকে তাহলে আমরা কি বলতে পারি, ওই যে এখানে অ্যাপ্রক্সিমেটলি তাহলে আমরা বলতে পারি যে আমার যে V5, দ্যাট মিন্স হচ্ছে যে এটা V5 ডিভাইডেড বাই তোমার যে এখানে যে কারেন্টটা যাচ্ছে, এটাকে আমরা বলতেছি স্ট্যাটর নো লোড কারেন্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তোমার এই ইম্পিডেন্সটা হবে কার সমান, ওই যে X1 প্লাস Xm এর সমান। সো এখানে X1 মানে হচ্ছে যে এটা, আর Xm মানে হচ্ছে এইটা, ঠিক আছে। এই হচ্ছে তোমার তুমি এই ইকুয়েশন গুলা, এই বেসিক ইকুয়েশনস গুলা তুমি হচ্ছে নো লোড কন্ডিশনের জন্য, নো লোড টেস্টের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে আমাদের ডিসি টেস্ট পারফর্ম করতে হবে টু ফাইন্ড দা স্ট্যাটর রেজিস্ট্যান্স। বাট যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে যে তোমার স্ট্যাটরের যে রেজিস্ট্যান্স এটা আসলে মেজার করা অনেক, ঠিক আছে, বাট স্ট্যাটর রেজিস্ট্যান্স কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কেননা এইটাই হচ্ছে তোমার টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভকে কিন্তু কন্ট্রোল করে, ঠিক আছে, অথবা হাইলাইট করে। সো আমাদের কিন্তু এই রেজিস্ট্যান্সটা মেজার করার একটা প্রসেস, অ্যাট লিস্ট পারফেক্ট না হইলেও মানে অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু যাতে খুব কাছাকাছি যায়, এরকম একটা প্রসেস কিন্তু আমাদের তাহলে বের করতে হবে, যে মডেল প্যারামিটারে যদি আমরা এই R2 এর ভ্যালুটা বের করতে চাই। আচ্ছা, তাহলে যেটা করা হয় এই কারণে বলা হচ্ছে যে তোমার R2 টা আসলে মেজার করা অনেক ডিফিকাল্ট, বাট নিয়ার R2 এর কাছাকাছি যদি যাইতে পারি তাহলে অনেক ভালো। সো অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু যেটা তোমার R2 কে মডেল করবে, আসলে আমরা তো মডেল করতেছি তাই না, সো মডেল করা মানে হচ্ছে যে আমাদের অনেক অ্যাপ্রক্সিমেশন থাকে। তো এই যে এখানে কিন্তু আমরা মানে অ্যাপ্রক্সিমেশন গুলা করছি, যে আমরা বলছিলাম যে এই যে দুইটা যেহেতু এইটার রেজিস্ট্যান্স অনেক কম, রিঅ্যাকট্যান্স অনেক কম, সো প্যারালাল করলে এইটাই তুমি সার্কিটে দেখতে পারবে না। সো এইগুলা কিন্তু টোটাল অ্যাপ্রক্সিমেশন, দ্যাটস ওয়াই কিন্তু তোমার এই যে এখানে ইকুয়াল সাইন না দিয়ে কিন্তু অ্যাপ্রক্সিমেট সাইন বসাইছে, ঠিক আছে। তো একটা ওয়েতে যেটা করা যায় যে আমাদের নেক্সট একটা টেস্ট তোমরা দেখবে যেটাকে বলা হচ্ছে লক রোডো টেস্ট। সো লক রোডো টেস্ট থেকে আমরা কিন্তু টোটাল রেজিস্ট্যান্স বের করতে পারি। সো লক রোডো টেস্ট করার রিজনই হচ্ছে যে ওইখানে সার্কিটে টোটাল রেজিস্ট্যান্স বের করে দেয়। আচ্ছা, আর ডিসি টেস্ট থেকে আমরা তোমার এই যে স্ট্যাটর রেজিস্ট্যান্স যেটা আছে R1, সেই R1 এর ভ্যালুটা আমরা বের করতে পারি। সো লক রোডো টেস্ট থেকে তুমি টোটাল রেজিস্ট্যান্স পাইলা, আর হচ্ছে ডিসি টেস্ট থেকে তুমি পাইলা R1। সো টোটাল রেজিস্ট্যান্স থেকে যদি তুমি R1 বাদ দাও তাহলে কিন্তু তোমার এই রোটো রেজিস্ট্যান্স পাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে, সো ডিসি টেস্ট আমরা পারফর্ম করব টু মেজার দ্য স্ট্যাটর রেজিস্ট্যান্স। সো এটা কিভাবে করা হয়, যেহেতু ডিসি টেস্ট তার মানে হচ্ছে একটা ডিসি ভোল্টেজ আমি স্ট্যাটর উইন্ডিংসে
a single pair of step pair না মানে সিঙ্গেল উইন্ডিংসে আমি ডিসি ভোল্টেজ কানেক্ট করব। সো তোমার কারেন্টটা এই ক্ষেত্রে ডিসি, সো কোনো ভোল্টেজ ইনডিউস হবে না রোটরে, সো তোমার রোটরে কোনো কারেন্ট ফ্লো, এবং যেহেতু রিঅ্যাকট্যান্সের ক্ষেত্রে ডিসিতে কোনো ইফেক্ট মানে ডিসির যেহেতু রিঅ্যাকট্যান্সে কোনো ইফেক্ট পড়ে না, সেই ক্ষেত্রে রিঅ্যাকট্যান্সটা কিন্তু জিরো হয়ে যাবে ডিরেক্ট কারেন্ট। সো তোমার একদম তার মানে তুমি সার্কিটে কি দেখতে পাবে, শুধুমাত্র তোমার স্ট্যাটার রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, এবং এই স্ট্যাটার রেজিস্ট্যান্সটাই তোমার এই কারেন্টটাকে কন্ট্রোল করে। সো এই হচ্ছে তোমার সার্কিট, যে আমরা একটা ডিসি ভোল্টেজ তোমার একটা ইন্ডাকশন মোটরের দুইটা টার্মিনালের মধ্যে আমরা কানেক্ট করব। তো যখনই তুমি ইন্ডাকশন মোটরের দুইটা টার্মিনালের মধ্যে কানেক্ট করবা, তার মানে এখানে কিন্তু তোমার এই যে দুইটা স্ট্যাটার উইন্ডিংস কিন্তু সে দেখতে পাচ্ছে, যদি ব্যালেন্স হয়, ঠিক আছে। এই যে সবগুলা দেখো, সবগুলা কিন্তু তোমার রেজিস্ট্যান্স সব। সো এখানে তুমি কারেন্ট আর ভোল্টেজ এইভাবে যদি তুমি মাপো, তাহলে এখান থেকে তুমি এই যে রেশিও করে তুমি কিন্তু বের করতে পারো, কারেন্টের ভ্যালুটা বের করতে, সরি রেজিস্ট্যান্সের ভ্যালুটা। সো এইখানে তোমার ভিডিসি বাই আইডিসি যেটা, এইটাই হচ্ছে তোমার 2R1। সো তুমি যে এই যে ভিডিসি যেটা তুমি কারেন্ট মানে কানেক্ট করছো দুইটা টার্মিনালে, সো এইটা কিন্তু দুইটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে, এই যে, ঠিক আছে। সো এখানে কিন্তু সার্কিট এসে তোমার 2R1 দেখতেছে, তো এই কারণে এখানে 2R1 আসছে। সো তুমি এখান থেকে যদি R1 বের করো, তাহলে এই টুকটাই পাশে চলে আসবে। সো তুমি ডিসি টেস্টের ক্ষেত্রে তোমার ডিসি ভোল্টেজ আর ডিসি কারেন্ট দেওয়া থাকলে তুমি সেখান থেকে R1 তুমি বের করতে পারো। সো তোমার এই যে এই R1টা কিন্তু তোমার স্টেটর কপার লসটাও কিন্তু তুমি বের করতে পারবে এখান থেকে, যদি তুমি R1, ওকে। আর সাথে সাথে হচ্ছে তোমার স্টেটর কপার লস যদি তুমি জানো, তাহলে রোটেশনাল লসও তোমার বের করতে পারবে। আর হচ্ছে তোমার এই তো, আর মেইন কাজটাই হচ্ছে তোমার ওই R1 এর ভ্যালু বের করে রাখবো আমি ডিসি টেস্ট থেকে, আর লক রোটর টেস্ট থেকে আমি টোটাল রেজিস্ট্যান্স আমি জানি। সো তোমার এই যে টোটাল রেজিস্ট্যান্স থেকে আমি হচ্ছে এই R1 এর ভ্যালু বাদ দিলে আমি রোটর রেজিস্ট্যান্সটা তখন পেয়ে যাবো। সো এটা হচ্ছে মেইন, আর পাশাপাশি হচ্ছে তোমার এই যে স্ট্যাটর কপার লস আর রোটেশনাল লস এগুলো বের করছে। দেখি তো কয়জন আসলো, একটু বাড়ছে। এ কে ধ্রুব আসো নাকি? এ কে ধ্রুব, এ কে ধ্রুবর কি মাইক নাই? এ কে ধ্রুব কি আমাদের নাকি বাইরে থেকে কোনো গেস্ট ও আসবে? হচ্ছে স্যার আমাদের স্যার আবির খান ধ্রুব। আবির খান ধ্রুব, তাহলে ওর নামটা আমি চেঞ্জ করি, বড় বড় নাম লিখতে পারে না, এই কে ধ্রুব লিখছে আবির। আচ্ছা, আবির খান ধ্রুবর কি হয়েছে, অত কথা বলে না, এই ঘুমাইতেছে? এখন তো অনেক সকাল হয়েছে, 12টা বাজে। এক কাজ করি, আবির খান ধ্রুবরে বাইর করে দিই, কি বলো তো? না স্যার বের করেন না স্যার, মেবি স্যার স্যার হয়তো বা নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। হুম, থাকুক থাক। থাকুক নাকি, মায়া লাগে না বন্ধু, বের করলে কেমন দেখা যায়। আচ্ছা, তানজিম রহমান আছো নাকি? জি স্যার। হ্যাঁ, ভালো আছো? জি স্যার। তুমি এখন কোথায়? স্যার বাসায় ঢাকাতে। ঢাকাতে? তুমি একটু ঘুমাইতেছো, তোমার ভয়েস শুনে আমি বুঝতেছি তুমি এখনো স্যার বিছানায়। ঘুম থেকে উঠছি আর কি একটু আগে। ঘুম থেকে উঠেই ক্লাস নাকি? জি স্যার তো স্যার। ভালো না, 11:30টার সময় ক্লাস দেয়। 11:30টার সময় ক্লাস দেয় দেখে আমি ঘুমাইতে পারি না নাকি? ঠিক আছে, মনোযোগ দিয়া একটু চোখে মুখে পানি দিয়ে আসো, তাইলে ভালো হবে। আর তো মোটামুটি কমন চেহারাই, যারা প্রতিদিন আসে তারাই আসতেছে, মানে নতুন কাউকে আর কি দেখি না। ঠিক আছে, আচ্ছা
আজিমুর শান মাহির, তুমি কি আমাকে শুনতে জি পাচ্ছ? স্যার। জি স্যার। কালকে একটা ক্লাস নেওয়ার কথা ছিল 11:30টায়, তো এটা কালকে আমি নিব না। কারণ হচ্ছে আর 11:30টায় আমার কালকে আরেকটা তো ক্লাস। স্যার আমাদের 2টা ক্লাস আছে স্যার, হ্যাঁ, একটু। না, কালকে তোমাদের অফ ডে, তোমাদের টানা 3টা ক্লাস নিয়েছি কালকে, আর কি করবো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর আজকে যেহেতু তোমাদের ইন্ডাকশন মোটর শেষ হয়ে যাবে, অলমোস্ট শেষের দিকে, এই লকলোড টেস্ট হইলে ওই ম্যাথটা করাইলে শেষ। আর হচ্ছে তোমাদের ওই নতুন সিলেবাস, তো নেক্সট উইকে হয়তো বা 3টা ক্লাস নিয়ে শেষ করে দিব। তোমার ওই যে জি স্যার, ওকে সিঙ্গেল স্যার। ফেজ ইন্ডাকশন মোটর যেটা আছে সেটার জন্য আবার 3টা ক্লাস হয়তো হবে। ঠিক আছে, জি স্যার। 3-4টা ক্লাস লাগতে হবে। আর হচ্ছে এমনি কি বুঝতেছো তুমি? এই স্যার মোটামুটি আর কি স্যার। বাসায় বাসায় পড়ো? স্যার পড়ি স্যার মোটামুটি। মোটামুটি বুঝতেছো কেন? মানে কেন, কি বেশি ফাস্ট যাচ্ছে নাকি কি বলো? না না স্যার, সমস্যা নাই স্যার। ফাস্ট যাচ্ছি তোমাদের কাছে ফাস্ট মনে হইতে পারে, এটার রিজন হচ্ছে আমি তো তোমাদেরকে বোর্ডে পড়াই অভ্যাস, তাই না? তোমার বোর্ডে দেখা যায় যে তোমার ওই ইকুয়েশন লিখি আস্তে আস্তে, তারপর ডায়াগ্রাম গুলো আঁকি। স্যার হ্যাঁ, ওটা মনে হয় প্রবলেম না স্যার, প্রবলেমটা হচ্ছে স্যার একটু মানে এক সপ্তাহে 3-4টা ক্লাস তো স্যার, এই কারণে একটু হ্যাঁ স্যার, প্রবলেম। আগে মানে যেগুলা পড়তেছি ওইগুলা দেখা যাবে মাথায় ঢুকতে ঢুকতেই পরের দিন আবার নতুন মেটেরিয়াল পড়তেছি। স্যার এমনিতে স্যার পড়ানোর সিস্টেমে কোনো আচ্ছা। প্রবলেম নাই স্যার, মানে অনলাইন এমনি আর ঠিক অফলাইনে আছে, স্যার খুব হ্যাঁ। বেশি প্রবলেম হচ্ছে না আসলে এই সাবজেক্টের জন্য স্যার। তার মানে তোমরা বলতেছো যে তোমরা তো পড়ো না, মানে এই যে এখন বললা এই সমস্যাটা কি আগে বলছো? তাইলে তো আমি তোমাদেরকে এরকম টানা 3 ক্লাস, টানা 4 ক্লাস, এগুলো তো আমি কখনো দিতাম না। তাহলে তো আমি একদিন গ্যাপ গ্যাপ দিয়েই দিতাম। এখন আমার কাছে মনে হয় যে তোমরা কি পড়াশোনা করো, তাহলে এই কারণে আমিও, মানে আমার কথা হলো যে আমি আর কতদিন ঝুলে থাকবো এই কোর্স নিয়ে, স্যার বুঝছো? সমস্যা নাই, ঠেলা দিলে তখন এমনিই হয়। হ্যাঁ, সেটাই, মানে মানে তো আমার পয়েন্টটা বোঝার চেষ্টা করো। মানে আমি ধরো এই কোর্সটা তোমাদেরকে প্রথম দিকে কিন্তু তোমাদের কি করছি, তোমাদের রিভিউ ক্লাস আমি নিয়েছি। মানে আমি তোমাদেরকে বকা দিচ্ছি না, কিন্তু মানে তোমাদেরকে আমি আমার সাইড থেকে বলি ঘটনাটা, যে রিভিউ ক্লাসে কিন্তু আমি কি করছি, তোমাদের প্রত্যেক উইকে আমি একটা করে ক্লাস নিতাম। তাহলে এখন বুকে হাত দিয়ে বলো তো, যে এই যে আমি রিভিউ ক্লাস নিছি, রিভিউ ক্লাস নেওয়ার পরেও কি তোমার ট্রান্সফরমার কেউ রিভিউ করছো কিনা বাসায়? এই যে এক সপ্তাহ যে গ্যাপ পাইতাম একটা ক্লাসের আগে, আমি তো এক সপ্তাহের মধ্যে যা পড়াইতাম পরের সপ্তাহে আমার মনে হয় সব ভুলে ভুলে খেয়ে ফেলছো। মানে 2-1 জন ছাড়া আমার মনে হয় না কেউই পড়ছে। তাহলে শুধু শুধু আমার এই যে এত অ্যাডভান্টেজ দিয়ে তোমাদের কি লাভ? স্যার এখন সমস্যাটা হচ্ছে স্যার অনলাইন ক্লাস তো স্যার, হুম। মানে সবাই ভাবতেছে যে ভিডিও ভিডিও যেহেতু লেকচার আছে। আছে, জি স্যার, যেটা অফলাইনে হয়তো বা হইতো না। সবাই ভাবতেছে ভিডিও লেকচার আছে, আমি দেখে পরে স্যার ই করে ভিডিও নিই। লেকচার রিভিউ করতে যে তো আমি বুঝতেছি যে কত কষ্ট হয়, যারা প্রথম শোনো, থেকে এটা দেখবে ধৈর্য তারা তো। থাকবে না, ঠিক আছে? একটা ছেলে যখন দেখবে, তার সামনে ধরো আমার এখন ক্লাস হচ্ছে হলো, এটা হচ্ছে 11 নম্বর ক্লাস আজকে। 11 নম্বর ক্লাসে মোরলেস তুমি হিসাব করে দেখবা যে 11 ঘন্টা ক্লাস কিন্তু আমি তোমাদের নিয়েছি। তো এগুলা যখন একসাথে হবে, যে 11 ঘন্টা যখন তুমি চিন্তা করবা, ও মা, স্যার টোটাল 15 ঘন্টার ভিডিও লেকচার দিছে, তুমি তখনই ডেট। স্যার এটা পড়া একটা স্যার সিস্টেম আছে, এটা হইলো স্যার প্রতিদিন প্রতিটা সাবজেক্টের একটা লেকচার করে পড়লে স্যার আসলে মানে সহজ হয়ে যায়। যাই হোক, তোমার এখন কথা যদি সবাই শুনে শুনে যদি এনকারেজ ফিল করে যে তার মানে প্রতিদিন একটু একটু করে পড়াশোনা করতে হবে। এবং তোমরা তো দেখতেছো এই নিউজ টিউজ, আমি কিন্তু গত ক্লাসে তোমাদের বলছিলাম যে ইউনিভার্সিটি খুব তাড়াতাড়ি খুলে যেতে পারে। সো গতকালকে রাতের কিন্তু নিউজ টিউজ দেখছো নাকি? প্রাইমারি স্কুল কলেজ কিন্তু খুলে দেওয়ার একটা চিন্তা ভাবনা চলতেছে। না সো স্যার, শুনি প্রাইমারি নাই স্কুল তো। কলেজ খুলে দিলে কিন্তু ইউনিভার্সিটি তোমার বসে থাকবে। ঠিক আছে, ইউনিভার্সিটি কিন্তু খুলে যাবে। স্যার এটা একই আমি বিপদে তোমাদেরকে বলে পড়লাম। দিই। তো ধরে নেওয়া হচ্ছে আমরা করোনার মধ্যেই হয়তো আমাদের দিন কাটাতে হবে। ঠিক আছে, সো বারবার আমি একই কথা বলি সবাইকে, যে যে যাই করো না কেন, মানে এক একজনের হয়তো বা এক এক কাজ, আহ, বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করতে পারে এই সময়ে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস প্লাস হচ্ছে আদার্স কোনো কিছু থাকতে পারে। So, তোমরা তোমাদের ওই কাজের প্রায়োরিটি হয়তো বা এই মুহূর্তে বেশি হয়ে গেছে, কারণ হচ্ছে যে 4-5 মাসের একটা গ্যাপ আছে। ঠিক আছে, সো পড়াশোনার প্রায়োরিটি আপাতত কম আমার কাছে মনে হচ্ছে। তো তোমরা আস্তে আস্তে পড়াশোনাটার দিকে আস্তে আস্তে ঝুঁকো, নাইলে তোমরা কিন্তু সিরিয়াসলি সাফার করবে। মানে 1.5 মাস 2 মাস পরে যখন সব খুলে যাবে এবং হুট করে যখন সব পরীক্ষা টরীক্ষা চলে আসবে, তখন তোমরা সাফার করবে। ঠিক আছে, আচ্ছা আমরা আবার পড়ায় ফেরত আসি। অনেক স্যার কথা পিএল বললাম। কতদিন হইতে পারে স্যার? মানে পিএল কতদিন হইতে পারে, আর এমনিতে ল্যাব কি পরীক্ষার আগে হবে না পরে হবে? আমার মনে হয় ইউনিভার্সিটি যদি খুব তাড়াতাড়ি খুলে, ধরো নভেম্বর সেপ্টেম্বরের দিকে যদি খুলে, তাহলে হয়তো বা তোমাদের 1 মাসের মতো সময় দিতে পারে, যেহেতু ল্যাব ট্যাব বাকি আছে।
কিছু ল্যাব ল্যাব মিলাই 1 মাস? 1 মাসের বেশি সময় তুমি ল্যাব তো পাবে আমাদের শেষও হয় নাই। না। শেষ হলে 1 মাসের মধ্যে এক্সট্রা ক্লাস নিয়ে যেভাবে হোক শেষ করে ওই 1 মাসের মধ্যেই সব, মানে 1 মাসের মধ্যে তোমার ধরো 2 উইকস অথবা 3 উইকস ল্যাব শেষ হবে, তারপর হচ্ছে তোমরা 1 উইক হয়তো বা গ্যাপ পাবা, দেন হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে, মানে হিউজ একটা প্রেসারে তোমরা পড়ো। এই কারণে আমি বলতেছি যে পড়াশোনা আগায় না। স্যার তাইলে তো স্যার শেষ পুরা ডেড। হ্যাঁ সেটাই তো বললাম, এটা তো আমি আগেই বলছি যে ইউ উইল বি ডেড। ঠিক আছে ঠিক আছে। সো আসলে নেক্সট পড়ায় ফেরত আসি আমাদের কাজটা। সো নেক্সট হচ্ছে আমাদের লক রোটর টেস্ট। সো লক রোটর টেস্টের ক্ষেত্রে মানে লকড রোটর, তার মানে হচ্ছে তোমার এই ক্ষেত্রে কিন্তু তোমার রোটরটা লকড অথবা ব্লক কন্ডিশনে থাকে, মানে রোটরটা ঘুরবে না। ঠিক আছে, সো রোটর ঘুরবে না। সো এই পজিশনে আমরা কি করব, আমরা হচ্ছে ভোল্টেজ অ্যাপ্লাই করব, রেজাল্টিং ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার মেজার। ঠিক আছে, সো তোমার এসি ভোল্টেজ যদি আমরা স্টেটরে অ্যাপ্লাই করি এবং কারেন্ট ফ্লো হবে, এবং সেই কারেন্ট ফ্লোটাকে আমরা অ্যাডজাস্ট করব যাতে করে ফুল লোড ভ্যালুর দিকে সেই কারেন্ট ফ্লোটা থাকে। ঠিক আছে, সো আমরা আসলে তোমার ফুল লোডের দিকে নিয়ে যাব। ঠিক আছে, সো ফুল লোড মানেই হচ্ছে তোমার ব্লক রোটর না, বাট তোমার ফুল লোডে নেওয়ার পরে আমরা হচ্ছে ওই ফুল লোড কন্ডিশনের ক্ষেত্রে আমরা হচ্ছে ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার এই প্যারামিটারগুলো আমরা মেজার করব। তারপর হচ্ছে এখান থেকে আমরা বিভিন্ন প্যারামিটার বের করার চেষ্টা করব। সো এই হচ্ছে তোমার ডায়াগ্রাম। এইখান থেকে আমরা তোমার এই যে কারেন্টের যে ভ্যালু, এই ভ্যালুগুলো দেখো আইএল রেটেড বলছে। সো রেটেড মানে হচ্ছে আসলে ফুল লোড। ঠিক আছে, সো ফুল লোডের দিকে তোমার আমাদের নিয়ে যেতে হবে। দেন হচ্ছে এই ক্ষেত্রে যে এই কথাটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যেহেতু লক রোটর, মানে রোটরটা যেহেতু ঘুরতেছে না, সো এই ক্ষেত্রে কিন্তু স্লিপ কিন্তু তোমার 1 অথবা ক্লোজ টু 1। সো স্লিপ যদি 1 হয়, তোমার এই যে R2/S যেটা, সো এইটা কিন্তু ইজ ইকুয়াল টু তোমার R2, ঠিক না? সো তোমার সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই R2টা কিন্তু অনেক ছোট, এই R2টার ভ্যালু কিন্তু অনেক ছোট কম্পেয়ারিং টু তোমার এই যে XM। ঠিক আছে, সো XM এর সাথে যদি তুমি কম্পেয়ার করো তাহলে R2 ভ্যালু কিন্তু অনেক ছোট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, R2 ভ্যালু যদি ছোট হয় তাহলে মানে তুমি কিন্তু এখন, আর যেহেতু তোমার রোটর ঘুরতেছে না, সো এই ক্ষেত্রে কিন্তু তোমার এই যে RC-টা থাকবে না। সেই কারণে ডট ডট দিয়ে এটা দেখানো হচ্ছে, যেটা তোমার এই যে XM এর সাথে প্যারালাল আছে। আর হচ্ছে তোমার যেহেতু R2 এর ভ্যালু অনেক ছোট, সো তুমি যদি এইটা আর XM প্যারালাল করো তাহলে কিন্তু তুমি সার্কিটে R2 দেখতে পাবে। সেই কারণে বলছে যে তোমার লক রোটরের ক্ষেত্রে তুমি আসলে সার্কিটে দেখবা যে তোমার এই সিরিজ রেজিস্ট্যান্স আছে। দ্যাট মিন্স হচ্ছে তোমার এই যে X1 যেটা হচ্ছে এই দুইটা থেকে আসবে, আর হচ্ছে তোমার সরি Z1 ধরতে পারো, এটা Z1 আর এটা ধরতে পারো Z। সো এই দুইটা সিরিজ কম্বিনেশনই হচ্ছে তোমার টোটাল ইম্পিডেন্স। সেই কথাগুলো এখানে বলছে যে তোমার স্লিপের ভ্যালু যেহেতু 1, সো R2/S এটা ইকুয়াল টু R2 হবে, এবং তোমার since R2 and X2 are so small, almost all of the input current will flow through them instead of through the much larger magnetizing vectors. Therefore, the circuit under these conditions looks like a series combination of X1 R1 X2 R2. এই কথাগুলোই আমি একটু বলবো। আচ্ছা, সো এইখানে একটা প্রবলেম আছে, যেটা হয়তোবা আমি যে তোমার এই যে লক রোটরের ক্ষেত্রে একটা প্রবলেম আছে, সেটা আমি এখানে হয়তোবা তোমাদের স্লাইডে দেই নাই, কিন্তু বইয়ে আছে। সো তোমরা একটু বই দেখে পড়ে নিবে। সো প্রবলেমটা আমি একটু ডিসকাস করার চেষ্টা করি। যে প্রবলেমটা সেটা হচ্ছে যখন তোমরা ইলেকট্রিক্যাল সাপ্লাই যখন দিবা বাইরে থেকে, তখন তোমার এই যে ইনপুট সাপ্লাই যেটা, দ্যাট মিন্স হচ্ছে যেহেতু রোটরটা যেহেতু ঘুরতেছে না, লক কন্ডিশনে আছে, সো ইলেকট্রিক্যাল সাপ্লাই যেটা দিচ্ছ ধরো সেটা হচ্ছে 50 হার্টজ অথবা ধরো 60 হার্টজ, কথার কথা একটা সাপ্লাই তুমি দিচ্ছ। সো এই ফ্রিকোয়েন্সিটাই কিন্তু তখন তোমার এই রোটরের ফ্রিকোয়েন্সি হওয়ার কথা, যেহেতু লকড রোটর কন্ডিশন। সো লকড রোটর কন্ডিশনে কিন্তু রোটর ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু S ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি, এটা কিন্তু আমরা ইকুয়েশন অলরেডি জানি। সো লক রোটর যেহেতু, সো S এর ভ্যালু 1, সো এই দুইটা কিন্তু সেম। সো লক রোটরের ক্ষেত্রে তোমার ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি আর তোমার এই ফ্রিকোয়েন্সি মানে তোমার সাপ্লাই ফ্রিকোয়েন্সি সেম, বাট নরমাল অপারেটিং কন্ডিশনে কিন্তু তোমার আবার এইটা, ঠিক আছে, নরমাল অপারেটিং কন্ডিশনে কিন্তু রোটর ঘুরবে। সো রোটর ঘুরলে কিন্তু তখন ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হবে। সো রোটর ঘোরা মানে কি তোমার এই যে এস এর ভ্যালু আস্তে আস্তে কমে যাওয়া, ঠিক না?
সো এস এর ভ্যালু যত কমবে তত কিন্তু তোমার এই যে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে, ঠিক আছে। সো এই তখন তুমি দেখবা যে তোমার নরমাল অপারেটিং কন্ডিশনে তোমার ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি চলে আসে 3 হার্টজ তো 5 হার্টজ। সো আমরা যে অ্যাপ্রক্সিমেশন করতেছি যে এই যে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি যেটা দিচ্ছি এটাই হচ্ছে তোমার লক রোটরের ফ্রিকোয়েন্সি। সো এই অ্যাপ্রক্সিমেশনটা কিন্তু মানে একটু লুপ হোল আছে, এটা হচ্ছে সেই লুপ হোলটা যে তোমার যে ফ্রিকোয়েন্সি যেহেতু ভ্যারিয়েশন আছে। সো এই কারণে এই ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েশন তাহলে আমাদের এত ইম্পর্টেন্ট কেন? কারণ লক রোটরের ক্ষেত্রে কিন্তু তোমার এই যে ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েশন থেকে কিন্তু তোমার এই যে তোমার রিঅ্যাকট্যান্স যেগুলো আছে এদেরও কিন্তু তোমার চেঞ্জ হবে, ঠিক আছে। সো এই প্যারামিটার গুলো কিন্তু তখন তোমার চেঞ্জ হবে। সো এই কারণে আমাদের ফ্রিকোয়েন্সির এই যে মেজারমেন্ট এইটা খুবই ইম্পর্টেন্ট, যে আমরা তার মানে এই কারণে যেটা করা হয় লক রোটের টেস্টের ক্ষেত্রে তোমার একটা টেস্ট ফ্রিকোয়েন্সি ধরে নেওয়া, ঠিক আছে। ট্রায়াল এন্ড এরর মেথডে এটা বের করছে যে ধরো তোমার ফুল লোডের যে ফ্রিকোয়েন্সি তার থেকে 25% কম ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, এরকম একটা টেস্ট ফ্রিকোয়েন্সি ধরে নাও। তো সেই ফ্রিকোয়েন্সি ধরে সেই ফ্রিকোয়েন্সিতে তোমাদের এই প্যারামিটার গুলো বের করা, মানে ব্যাপারটা হচ্ছে যেহেতু তোমার ফ্রিকোয়েন্সির ভ্যারিয়েশন আছে সো তুমি যে প্যারামিটার গুলো বের করবা এক্সাক্ট ভ্যালু গুলো তোমাকে দিবে, ইভেন অ্যাপ্রক্সিমেট ভ্যালুর কাছাকাছিও তুমি যেতে পারো। সো দ্যাটস ওয়াই তোমার এই টেস্ট ফ্রিকোয়েন্সিটা ধরে নিতে হবে। সো এই টপিকটা আমি এখানে ইনক্লুড করি, ঠিক আছে। এই টপিকটা তুমি বই থেকে দেখে নিও, আর আমি চাইলে তোমাদেরকে দেখে দিতে পারি কোথায় আছে। এটা আসলে হচ্ছে শেয়ার, দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে এখানে কি প্রবলেম, ঠিক আছে, এই প্রবলেমটা এই যেখানে আমি একটু আগে যেটা ডিসকাস করলাম এইখানে সেই প্রবলেমগুলো বলা আছে, ঠিক আছে। আচ্ছা আমি তোমাদের বাই দ্য ওয়ে আরেকটা টপিক তোমাদেরকে আমি দেখাই নাই, কারণ ওটা আমার কাছে মনে হয়েছে যে একটু লেস ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তোমার যে তোমার ডিজাইন, বিভিন্ন ডিজাইন ইন্ডাকশন মোটরে কিন্তু বিভিন্ন ধরনের ক্লাস আছে, ডিজাইন ক্লাস এ, ডিজাইন ক্লাস বি, ডিজাইন ক্লাস সি, ঠিক আছে। তোমরা যদি বই খোলো তাহলে কিন্তু সেগুলা দেখতে পারো। সো ওই টপিকগুলো কিন্তু আমি দেখাইনি। সো কারো যদি বেশি ইন্টারেস্ট থাকে সে ওই টপিকগুলা করতে পারে, জাস্ট একবার রিডিং দিতে পারে যে ডিজাইন ক্লাসগুলো কি। ওকে, আর তোমাদের কিন্তু আমি একটা টাস্কের কথা বলছিলাম, এই যে এখানে আছে যে ডিজাইন ক্লাসে, এখানে আসলে বেশি কিছু বলে নাই। এখানে হচ্ছে যে কোন ডিজাইন ক্লাসে তোমার টর্কের ভ্যালু কি, মানে বিভিন্ন প্যারামিটার কে কি কি মানে কি তোমার আউটপুট দিচ্ছে, এফিসিয়েন্সি কিরকম, মানে এই ক্লাসগুলোই আলোচনা করছে, কোথায় কোথায় ইউজ হয়। সো এটাও ইম্পর্টেন্ট যে তোমার কোন ডিজাইন ক্লাসটা কোথায় কোথায় ইউজ হয় সেগুলো কিন্তু তুমি চাইলে দেখতে পারো, ঠিক আছে। সো এটা রিডিং এর মতো করতে পারো, ঠিক আছে। হয়তো আমি পরীক্ষার হলে হয়তো বা এগুলা, যেহেতু আমি এগুলা পড়াই নেই সো আমি হয়তো বা দিব না, কিন্তু জানার জন্য পড়তে পারো যে কোন কোন ডিজাইন ক্লাসে কি কি আছে। ও যেটা বলতেছিলাম তোমাদের ওই যে ম্যাথ ল্যাবের একটা কোড করতে বলছিলাম, ওইটা কি কেউ করছো? আই ডোন্ট থিংক সো। আচ্ছা তাহলে দেখো চেষ্টা করে ম্যাথ ল্যাবের যে ওই যে তোমার একটা ম্যাথে মনে ছিল, সো ওই ম্যাথে যখন হয়তোবা তোমরা ওই লেকচারটা এখন আসো নাই, অনেকে পড়ে পড়ে আসো নাই, তো যারা পড়ে পড়ে ওইখানে আসবা পাশাপাশি তোমরা ওই ম্যাথ ল্যাব কোডটা একটু দেখতে পাবে। আমি কিন্তু তোমাদের আবারও বলতেছি যে কোডিং ল্যাঙ্গুয়েজের যে কি মানে গুরুত্ব এটা তোমরা এখন বুঝবা, ঠিক আছে। এটা তোমরা বুঝবা হচ্ছে যখন বাইরে অ্যাপ্লাই করবা, তো সবাই দেখবা যে জিজ্ঞেস করবে যে তুমি কোন কোডিং ল্যাঙ্গুয়েজ, ম্যাথল্যাব জানো নাকি পাইথন জানো, এরকম জিজ্ঞেস করবে। আচ্ছা যাই, সো যেটা বললাম যে তোমার এরকম একটা টেস্ট ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি যখন আমরা সেট আপ করে ফেলবো, সেট আপ করার পরে দেন হচ্ছে আমরা কারেন্টটাকে ওই ফুল লোড রেটেড ভ্যালুতে নিয়ে যাব। তারপর হচ্ছে আমরা এই যে ইনপুট পাওয়ার বের করব, ভোল্টেজ কারেন্ট এগুলো মিজাম। তো এই হচ্ছে পাওয়ারের ইকুয়েশন, সেখান থেকে আমরা এই যে পাওয়ার ফ্যাক্টর বের করতে পারবো। আর টোটাল ইম্পিডেন্স, মোটরের টোটাল ইম্পিডেন্সটা তাহলে আমরা এই যে এখান থেকে বের করতে পারবো এই ইকুয়েশন, V5/I1 অথবা VT/√3IL, ঠিক আছে। এটা হচ্ছে তোমার যে এখান থেকে আর হচ্ছে তোমার এই টোটাল ইম্পিডেন্স কে আমরা কিভাবে করে মানে রিপ্রেজেন্ট করতে পারি, রিয়েল টার্ম প্লাস ইমাজিনারি। সো আর তোমার এই যে এলআর মানে হচ্ছে লক রোটর কন্ডিশনে তোমার রেজিস্ট্যান্সের ভ্যালু, আর এক্স বার
এলআর মানে হচ্ছে লক রোটর কন্ডিশনে তোমার রিঅ্যাকট্যান্স, ঠিক আছে। তো এখান থেকে তুমি ওই যে পাওয়ার ফ্যাক্টর দিয়ে তুমি কিন্তু এইভাবে এই কোশ্চেনটাকে রিপ্রেজেন্ট করতে পারো। এটা কিন্তু কাজে দিবে ইন ফিউচার, ঠিক আছে। সো এখান থেকে তোমাদের ওই রিয়েল ভ্যালু আর ইমাজিনারি ভ্যালু এখান থেকে তোমরা আলাদা করতে পারো, রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স এগুলো। সো লক রোটর রেজিস্ট্যান্স এটা আবার ইকুয়াল টু কি R1 প্লাস R2, সেটা তো আমরা জানি। আর লক রোটর রিঅ্যাকট্যান্স সেটাও ইকুয়াল টু x1 বার প্লাস x2 বার, মানে হচ্ছে x1 বার আর x2 বার কোনটা কি, একটা হচ্ছে স্ট্যাটর আর একটা হচ্ছে রোটর রিঅ্যাকট্যান্স এট টেস্ট ফ্রিকোয়েন্সি। তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু তোমার তার মানে এই যে তুমি যেটা পাইছো এটা কিন্তু টেস্ট ফ্রিকোয়েন্সি, তার মানে টেস্ট ফ্রিকোয়েন্সিতে তুমি বের করার পরে তোমার কিন্তু অরিজিনাল যে ভ্যালু সেইটা কিন্তু আবার তোমার বের করতে হবে। অরিজিনাল ভ্যালু মানে হচ্ছে তোমার যে x1 প্লাস x2, ঠিক আছে। সো তার মানে বোঝাই যাচ্ছে যে এইটার সাথে অরিজিনাল ভ্যালুর একটা রিলেশন আছে। সেই রিলেশনটা আমরা ডিফাইন করতে হচ্ছে এখানে, যে তোমার যেহেতু তোমার এটা রিঅ্যাকট্যান্স, তো রিঅ্যাকট্যান্সের রেশিও তোমার ফ্রিকোয়েন্সি রেশিওর সমান। সো এই কারণে কিন্তু আমরা এই যে রেটেড কন্ডিশন ডিভাইডেড বাই এফ টেস্ট, আর এটা করলে কিন্তু তোমার এই ইকুয়েশন অনুযায়ী কিন্তু তুমি যে এটা বের করবে, ঠিক আছে, which is equal to x1 plus x2। আর একটু আগে তো আমি বলছি যে তোমার যদি তুমি যে আর এল আর এর ভ্যালু যদি বের করতে পারো, এটা তো তোমার টোটাল রেজিস্ট্যান্স, হ্যাঁ। সো এখান থেকে তুমি R1 যদি বাদ দাও তাহলে তুমি I2 বের করতে পারো। ওকে, সো এইগুলা দিয়েই হচ্ছে তোমার এই যে এই ম্যাথটা আছে। সো আমরা ম্যাথটা এখন ডিসকাস করব। তার আগে আমি বলে নিই যে যেহেতু তোমার ওই যে ফ্রিকোয়েন্সির একটা ভ্যারিয়েশন আছে, সো ওই ফ্রিকোয়েন্সির ভ্যারিয়েশনের কারণে কিন্তু তোমার রিঅ্যাকট্যান্সেরও ভ্যারিয়েশন হবে। সো এখানে আসলে এই সার্কিট থেকে আলাদা করা খুব মুশকিল যে তোমার কোন রিঅ্যাকট্যান্সের তোমার কন্ট্রিবিউশনটা কতটুকু, ঠিক আছে, x1 এর কন্ট্রিবিউশন বেশি নাকি x2 এর কন্ট্রিবিউশন বেশি। সো এই কারণে যেটা করা হয় যে একটা অ্যাপ্রক্সিমেশন করা হয়েছে এবং একটা এইগুলা এই টেবিলে একটা টেবিল ড্র করা হয়েছে। এটা হচ্ছে তোমার ট্রায়াল এন্ড এরর মেথডের মাধ্যমে তারা বের করছে। যে ধরো ডিজাইন ক্লাস এ এর ক্ষেত্রে তোমার দেখা গেছে যে রোটর ডিজাইন যদি ডিজাইন ক্লাস এ হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার 50% তাদের কন্ট্রিবিউশন থাকে, ঠিক আছে। সো আসলে এটা ম্যাটার করে না যে কোনটার কন্ট্রিবিউশন কি, এটা আসলে ম্যাটার করে না, কারণ হচ্ছে সার্কিটে এই দুইটা তো সিরিজেই আছে। সো তুমি যখন বিভিন্ন প্যারামিটার বের করবে তখন এটা আসলে সিরিজেই থাকবে এবং তোমার সিরিজ কন্ট্রিবিউশন তখন হিসাব করা হবে। বাট তারপরেও তোমার অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে যে তোমার যে কোনটার এই এক্স এল আর এ কার কন্ট্রিবিউশন বেশি সেইটা বের করার জন্য এরকম একটা ট্রায়াল এন্ড এরর করে। এই যেখানে দেখো রুলস অফ থাম ফর ডিভাইডিং রোটর এন্ড স্ট্যাটর সার্কিট রিঅ্যাকট্যান্স, মানে হচ্ছে কে কতটুকু রোল প্লে করে, ঠিক আছে। অন রোটরের ক্ষেত্রে কতটুকু রোল প্লে হয়, ডিজাইন ক্লাস এ এর ক্ষেত্রে কতটুকু রোল প্লে হয়, এইভাবে, ঠিক আছে। তো ডিজাইন ক্লাস বি এর ক্ষেত্রে কে কতটুকু রোল প্লে করতেছে সেটা। ওকে, তো এখানে যেমন ধরো ডিজাইন ক্লাস ডি এর ক্ষেত্রে মানে সবই সমান আসলে। দেখো এটাও 50%, এটাও 50%, 50%, 50%, এটাও 50%, 50%। শুধুমাত্র ডিজাইন ক্লাস বি আর সি এর ক্ষেত্রে তোমার হচ্ছে x2 এর কন্ট্রিবিউশন বেশি, তার মানে হচ্ছে রোটর রিঅ্যাকট্যান্সের কন্ট্রিবিউশন বেশি। তার মানে এটা কনস্ট্রাকশনের উপর এমন ভাবে কনস্ট্রাক্ট করা হয়েছে যাতে করে তোমার এই যে x2 এর কন্ট্রিবিউশনটা বেশি। তো এটাও হয়তোবা তোমাদের ম্যাথে হয়তোবা কাজে লাগে। তো ম্যাথ আমি যদি ম্যাথ বলে দেই, আমি ওইখানে হয়তোবা ডিজাইন ক্লাস বি অথবা সি যদি বলে দেই তাহলে এটা আমি দিয়ে দিব। এখান থেকে তোমরা এই যে x1 আর x2 এটা তোমরা দেখে। আচ্ছা আসো আজকের ম্যাথটা দেখেই আমরা শেষ করব। The following test data were taken on a 7.5 horsepower 4-pole 208 volt 60 Hz design class A, এই যে ডিজাইন ক্লাস A বলে দিছি, ঠিক আছে, Y connected induction motor having a rated current of 28 ampere। আচ্ছা, সো এখানে মোটামুটি সব ইনফরমেশন বলা আছে যে তোমার পাওয়ারটা কি, 4 পোল, ইনপুট ভোল্টেজ কতটুকু, ফ্রিকোয়েন্সি কি, ডিজাইন ক্লাস কি, সেগুলো বলা আছে। সো ডিসি টেস্ট পারফর্ম করা হয়েছে। সো ডিসি টেস্ট পারফর্ম করে এই প্যারামিটারগুলো পাইছে। সো এখান থেকে কিন্তু খুব ইজিলি তোমার R1 বের হয়ে যাবে। আচ্ছা, নো লোড টেস্ট পারফর্ম করে কি কি পাইছে, এই যে নো লোড টেস্ট পারফর্ম করে তোমার এই যে ভিটি পাইছে, তারপরে আই এ বি সি এর ভ্যালু পাওয়া গেছে। আর এখানে নো লোড টেস্ট যখন পারফর্ম করছে তখন ফ্রিকোয়েন্সি ছিল 60 হার্জ আর হচ্ছে তোমার ইনপুট পাওয়ার ছিল তোমার 420 ওয়াট। আর লক রোটর টেস্ট পারফর্ম করা হয়েছে, এই ক্ষেত্রে তোমার ইনপুট ভোল্টেজ আর ইনপুট ফ্রিকোয়েন্সি ছিল এই খেয়াল করে দেখো 15 হার্জ টেস্ট ফ্রিকোয়েন্সি আর টেস্ট ভোল্টেজ হচ্ছে তোমার 25 ভোল্ট। তো তার ক্ষেত্রে তোমার
সেটার ক্ষেত্রে তোমার এই যে এবিসি আর হচ্ছে ইনপুট এগুলা হচ্ছে তোমার সব টেস্টিং থেকে পাওয়া গেল। এখন তোমাকে বলছে sketch the perfect equivalent circuit for this one and finally find the slip at the pull out torque and find the value of the pull out torque itself. So B number পার্টটা খুব ইজি, বাট A number পার্টটা কিন্তু অনেক টাফ যদি প্র্যাকটিস না, যে তোমার ইকুইভ্যালেন্ট সার্কিট স্কেচ করতে হবে। সো শুরুতে তোমাদের যেহেতু R1টা অনেক ইজি ডিসি টেস্ট থেকে, সেটার ইকুয়েশন তোমরা অলরেডি জানো, দেখে আসছো। তো এখানে তুমি যে ভ্যালু বসায় তুমি R1টা ক্যালকুলেট করো। আচ্ছা, আর নো লোড টেস্ট থেকে যেহেতু তুমি এই যে তিনটা কারেন্টের ভ্যালু পাইছো, সো তুমি কিন্তু এভারেজ ভ্যালু তুমি বের করতে, আর হচ্ছে তোমার ফেজ ভোল্টেজটা তুমি বের করতে, যেহেতু ইনপুট ভোল্টেজ টার্মিনাল ভোল্টেজ দেওয়া এটা, এবং এটা একটা ওয়াই কানেক্টেড ইন্ডাকশন মোটর, তো এখান থেকে কিন্তু তুমি চাইলে ফেজ ভোল্টেজ বের করতে। তো এটা যখন তুমি বের করে ফেললা তখন কিন্তু নো লোড ইম্পিডেন্সটা তুমি বের করতে পারবে, ঠিক আছে। তো এটা কিন্তু তোমাদের ওই নো লোডের ক্ষেত্রে কিন্তু বলছিলাম যে নো লোড ইম্পিডেন্স যেটা হবে সেটা আবার হবে অ্যাপ্রক্সিমেটলি x1 প্লাস xm এর সমান। তো আসলে তুমি যেটা করছো তুমি x1 প্লাস xm এর ভ্যালু তুমি বের ফেলছো। আচ্ছা, সো যখন তুমি x1 এর ভ্যালু জানবা xm কিন্তু তখন তুমি বের করতে পারবে। সেখান থেকে তোমার ওই যেহেতু আমরা i1 এর ভ্যালু জানি, r1 এর ভ্যালু জানি, আমরা কিন্তু স্ট্যাটর কপার লস বের করতে পারবো, আর হচ্ছে তোমার নো লোড রোটেশনাল লসও আমরা বের করতে পারবো। ওকে, সো এইটা গেল তোমার এতটুকু পর্যন্ত গেল হচ্ছে তোমার নো লোড কন্ডিশন। আবার লক রোটো টেস্টের ক্ষেত্রে খেয়াল করে দেখো যে লক রোটো টেস্টের ক্ষেত্রে কি কি আছে, তোমার তিনটা কারেন্টের ভ্যালু দেওয়া আছে। এটার ক্ষেত্রে কিন্তু তোমরা লোড কারেন্টটা বের করতে, কোথায়, এই যে তোমার তিনটা ভ্যালু দেওয়া আছে, লোড কারেন্ট বের করতে আছে। তার মানে হচ্ছে এইটার ক্ষেত্রেও তোমার তাহলে ইম্পিডেন্স কি হবে, ইম্পিডেন্স হবে হচ্ছে V5 ডিভাইডেড বাই IA। সো আবার এই V5 মানে কি, তোমার VT ডিভাইডেড বাই √3। সো এখানে কিন্তু তোমার VT এর লক রোটরের ক্ষেত্রে কিন্তু তোমার VT এর ভ্যালু কিন্তু তোমার 25 ভোল্ট, এটা মাথায় রাখবে। সো তুমি যখন V5 বের করবা তখন কিন্তু এই যে 25 ভোল্টকে তোমার √3 দিয়ে ভাগ করতে হবে লক রোটর কন্ডিশন, ঠিক আছে। সো এতটুকু ছিল তোমার নো লোড কন্ডিশন, আর এইখান থেকে শুরু হয়েছে তোমার লক রোটর, ঠিক আছে। এখান থেকে শুরু হয়েছে লক রোটরের কন্ডিশন দিয়ে সেখান থেকে বিভিন্ন ভ্যালু বের করবে। তো এই যে তুমি লক রোটর ইম্পিডেন্স তুমি বের করে ফেলছো, সো তুমি এইটা আবার ইকুয়েশন কিন্তু তুমি জানো, ওই যে দেখাইছিলাম যে তোমার রেজিস্ট্যান্সের মানে রিয়েল পার্ট প্লাস ইমাজিনারি পার্ট, তো সেটা। সো এইখান থেকে তার আগে তোমার যে রিয়েল আর ইমাজিনারি করার আগে তোমার এখান থেকে যে ইম্পিডেন্স অ্যাঙ্গেলটা বের করছে, সো ইম্পিডেন্স অ্যাঙ্গেল হচ্ছে তোমার ওই যে পাওয়ারের ইকুয়েশন থেকে আমরা বের করব, যে পাওয়ার ইকুয়েশন থেকে বের করছে এখানে হচ্ছে 40.4 ডিগ্রি, আর হচ্ছে তোমার এই যে আর এল আর এর ভ্যালু, সো আর এল আর, তাই না। সো আর এল আর তুমি কি দেখছো, আর এল আর এই যে আর এল আর সেটা হচ্ছে তোমার ইম্পিডেন্স যেটা পাইছো সেটার cos θ, আর এইটা হচ্ছে তোমার ইম্পিডেন্স যেটা পাবা সেটার sin θ, ঠিক আছে। সো এখানে যে সেটা করা হচ্ছে যে ইম্পিডেন্স তুমি কি পাইছো একটু 0.517, সো 0.517 cos θ, দ্যাট মিন্স হচ্ছে cos 40.4 ডিগ্রি। সো এইটা হচ্ছে তোমার টোটাল রেজিস্ট্যান্স, আর এই ভ্যালুটা তুমি কোথা থেকে পাইলা, এই যে এখান থেকে পাইছো। সিন্স তোমার R1 এর ভ্যালু তুমি জানো, সো এখান থেকে কিন্তু খুব ইজিলি তোমার R2 বের হয়ে গেল, ঠিক আছে। দেন হচ্ছে তোমার ওই 15 হার্টজে তোমার রিঅ্যাকট্যান্স কত, সেটা ওই যে একটু দেখাইলাম যে তোমার ইম্পিডেন্স আর sin θ। সো এই হচ্ছে তোমার 15 হার্টজে তোমার রিঅ্যাকট্যান্স। সো আমরা হচ্ছে এখন তোমার রেটেড কন্ডিশনের রিঅ্যাকট্যান্সটা বের করব, দ্যাট মিন্স হচ্ছে XLR। সো এই ইকুয়েশনটা আমরা অলরেডি দেখছি। সো এইখানে হচ্ছে তোমার ওই উপরে নিচে ফ্রিকোয়েন্সি যদি তুমি বসাও আর এই XLR প্রাইমের ভ্যালু আগে যেটা পাইছো সেটা বসাও, তাহলে তুমি ফাইনালি 1.34 এটা হচ্ছে টোটাল রিঅ্যাকট্যান্সটা তুমি পেয়ে গেলে। আর হচ্ছে তোমার ওই যে আমরা ডিজাইন ক্লাস এ এর কথা বলছি, সো ডিজাইন ক্লাস এ এর ক্ষেত্রে তোমার এই যে XLR এটা হচ্ছে 50% ভাগ হয়ে যাবে। সো তোমার XLR এর অর্ধেক হবে হচ্ছে তোমার X1 আর অর্ধেক হবে হচ্ছে X2,
সো এই যে এখানে দেখো যে অর্ধেক করে দিয়েছে। ঠিক আছে, সো এইখান থেকে এখন তুমি যেহেতু তুমি x1 জানো, তো তোমার আবার ওই যে নো লোড কন্ডিশন থেকে তুমি কি পাইছিলা, এই যে জেড এএনএল পাইছিলা, ওই যে 14.7, এই যে আর এই যে এখানে যে আমরা বলছিলাম যে x1 যদি পাই তাহলে xm আমরা বের করতে পারবো। তো এই যে এখানে তুমি হচ্ছে লক রোটর টেস্ট থেকে x1 বের করছো, আর হচ্ছে তোমার ওই ইকুয়েশন থেকে ফাইনালি তুমি xm এর ভ্যালুটা বের করতে। তো এই সবগুলা ভ্যালু যখন তুমি এই যে এখানে তুমি বসাইলে তোমার এই সবগুলা ভ্যালু এখানে বসানো আছে, r1 x1 x2 r2/s xn। ঠিক আছে, এইভাবে হচ্ছে তোমার প্যারামিটার গুলো মডেল করতে হবে। বোঝা গেছে? কথা তো বলে নাকি? ইয়েস স্যার, নো স্যার, কিছু বলো, কোনো কোশ্চেন থাকলে বলো। যদি কোনো কোয়েরি থাকে। ওকে, সো ধরে নিচ্ছি কোনো কোয়েরিজ নাই। আর হচ্ছে তাহলে ফাইনালি যখন তুমি এই যে ইকুইভ্যালেন্ট সার্কিট পেয়ে গেছো, মানে আমরা কিন্তু দেখছিলাম যে টর্ক যখন আমরা বের করি তখন কিন্তু আমাদের ওই যে বিভিন্ন প্যারামিটার বের করতে হয়, দ্যাট মিন্স হচ্ছে ভিটিএইচ, আরটিএইচ, এক্সটিএইচ। সো এখন কিন্তু আমরা দেখি কি কি মেসেজ দিল। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, সরি স্যার, আমার মাইকে প্রবলেম। আবির খান তো বোঝাও যায় না তোমাদেরকে আসলে আদৌ মাইকে প্রবলেম কি তোমার স্যার কি বলতেছে এটা লাউড স্পিকারে দিয়া অনেকে আছে মনে করো ঘর দিয়ে হাঁটাহাঁটি করে অথবা ঘুমায় থাকে, এরকম আছে, আমি জানি কি করে না করে। আচ্ছা, যাই হোক, সো যেটা বলতেছিলাম যে ওই যে ইন্ডিয়া স্টক বের করার জন্য আমাদের 2 নম্বর পয়েন্টে কি বলছিল, স্লিপ এট দ্য পুল আউট। তার মানে হচ্ছে ওই যে ম্যাক্সিমাম স্লিপ বের করতে, আর হচ্ছে পুল আউট টর্কের ভ্যালু বের করতে। সো সেটা জানার জন্য আমাদের তো ওই যে ভিটিএইচ, আরটিএইচ, এক্সটিএইচ জানা জরুরি। তো এইখান থেকে কিন্তু এখন আমরা ইজিলি ভিটিএইচ, আরটিএইচ, এক্সটিএইচ বের করতে পারবো। ওকে, সো তোমার সেটা বের করার পরে এই যে দেখো এই যে ইকুয়েশন গুলা তোমরা এই যে ইকুয়েশন গুলা থেকে তোমরা যে ভিটিএইচ, আরটিএইচ, এক্সটিএইচ বের করছো। তো সেটা জানার পরে তোমরা এই যে এখানে ভ্যালু বসাই দিবা। সো এখান থেকে এস ম্যাক্স তোমার বের আসবে। সো এই এস ম্যাক্স হচ্ছে তোমার স্লিপটা হচ্ছে 11.1%। সো ম্যাক্সিমাম টর্ক কোথায়, তাহলে এই মোটরের ম্যাক্সিমাম টর্ক কত, সেটা ম্যাক্সিমাম টর্কের যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনে তোমাদের যে যে ভ্যালুগুলো আছে সেগুলো বসাই দিলেই তোমার ফাইনালি ম্যাক্সিমাম টর্ক। এই তো, এটাই ছিল। সো আমাদের ইন্ডাকশন মোটর শেষ। সো সিলেবাস কিন্তু আসলে ছোট না, ইন্ডাকশন মোটরের সিলেবাস কিন্তু আসলে অনেক বড়। সো তোমাদের কিন্তু আস্তে 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 সময় নিয়ে নিয়ে পড়তে হবে। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, পড়াশোনা রিলেটেড অথবা বেসিক অথবা এনিথিং। স্যার আমাদের